বন্দরনগরী চট্টগ্রামের বাজারে চাল, মাছ, মাংস, সবজি সহ প্রায় সব পণ্যের দাম বাড়তি। বাজারে চালের দাম নিয়ে রীতিমতো ক্ষোভ ক্রেতাদের। তারা বলছেন, দরকারি বেশিরভাগ পণ্যের দাম নাগালের বাইরে। নিয়মিত মনিটরিং এর অভাবে দামের এই অস্থিরতা বলেও অভিযোগ তাদের। চট্টগ্রাম থেকে জানাচ্ছেন রাজীব বড়ুয়া। শুক্রবার চট্টগ্রামে ছুটির দিনে বাজারের ক্রেতাদের মধ্যে সবচেয়ে আলোচিত পণ্য ছিল চাল। কারণ গত এক সপ্তাহের ব্যবধানে নগরীর সব বাজারে চালের দাম প্রতি কেজি ৮ টাকা পর্যন্ত বেড়েছে। রীতিমতো ক্ষোভ জানালেন ক্রেতারা। পুরানো চাল যেগুলো ওগুলোর দাম প্রায় ১৭০০ টাকা করে আবার বস্তায় বেড়ে গেছে। প্রতি মাসে দেখা যাচ্ছে ৫ থেকে ১০ টাকা করে বাড়তেছে। সবজির বাজারে দেখা গেল শীতকালীন সবজি, ফুলকপি ও বাঁধাকপি উঠতে শুরু করেছে, কিন্তু তা বেশিরভাগ ক্রেতার নাগালের বাইরে। এছাড়া কাঁকরোল বিক্রি হচ্ছে ৮০, পটল ৫০, বরবটি ৮০ থেকে ১০০, লাউ ৫০, ঢেঁড়স ৮০, ঝিঙ্গা ৮০, টমেটো ৮০, বেগুন ১২০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁকরোল এসেছে ৮০ টাকা কেজি, পটলের দামটা কম আছে, ৪০ হইতে ৫০ টাকা কেজি। আপনার বরবটি হচ্ছে ৮০ হইতে ১০০ টাকা কেজি। পানি হওয়ার কারণে সেই জায়গাতে অনেক সবজি নষ্ট হয়ে গেছে, সেই জন্য সবজি খুবই কম আসতেছে। অন্যান্য সবজি মোটামুটি আছে, যেগুলো সিজনাল, ওগুলোর দাম বেশি। সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞা তুলে নিলেও এখনো মাছের সরবরাহ স্বাভাবিক হয়নি, যে কারণে মাছের দাম চড়া। চিংড়ি মাছ বেচতেছি আমি ৯০০ টাকা, তারপরে গুলশা মাছ বেচতেছি আপনার ১০০০ টাকা, বাটা মাছ ৮০০ টাকা। কম দামে কিনে আমাকে বেশি দামে বিক্রি করতেছে কিনা এটা অবশ্যই মনিটরিং করতে হবে। কমেছে দেশি, ব্রয়লার ও সোনালী মুরগির দাম। গেল সপ্তাহে ৬০০ টাকার দেশি মুরগি কেজিতে ২০ টাকা কমে এখন বিক্রি হচ্ছে ৫৮০ টাকা। ১৭০ টাকার ব্রয়লার মুরগি মিলছে ১৫০ টাকায়। আগের থেকে বাড়তি দামে বিক্রি হওয়া সোনালী মুরগি ৩০ টাকা কমে বিক্রি হচ্ছে ২৯০ থেকে ৩০০ টাকায়। ৫ টাকা কমে ডিম বিক্রি হচ্ছে ডজন ১২০ থেকে ১১৫ টাকায়। আমরা গত সপ্তাহে দেশি মুরগি বিক্রি করছিলাম আপনার ৬০০ টাকা, এই সপ্তাহে ৫৭০ টাকা ৮০ টাকা বিক্রি করতেছি। ব্রয়লার মুরগি আপনার গত সপ্তাহে, এই সপ্তাহে সেম ১৫০ টাকা ১৪৫ টাকা বিক্রি করতেছি। আজকে ২ সপ্তাহ ধরে ডিমের দাম কম, ঈদের আগের থেকে এখন আরো কম। বাজারে ভারতীয় পেঁয়াজ না মিললেও দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে মানভেদে ৫৫ থেকে ৬৫ টাকায়। সে সাথে ১০ ও ৩০ টাকা বেড়ে আদা রসুন বিক্রি হচ্ছে ১৩০ ও ১৬০ টাকায়। দেশি পেঁয়াজ যেগুলো আছে এগুলো ভালো মানেরগুলো আপনার ৬০ থেকে ৬৫ টাকা, আর যেগুলো নিম্নমানের এগুলো ৫০ থেকে ৫৫ টাকার মধ্যে। বাজার করতে আসা ক্রেতারা বলছেন, বাজারে পণ্যের সরবরাহ বেশি থাকলেও সে অনুযায়ী দাম নাগালের মধ্যে নেই। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম। বাজার পরিস্থিতি নিয়েই কথা বলবো আজ। আমাদের সাথে আজ যুক্ত আছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আখতার খান ও কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাবের ভাইস প্রেসিডেন্ট SM নাজের হোসাইন। একই সাথে নওগাঁ থেকে আমাদের সহকর্মী তন্ময় ভৌমিকও যুক্ত হয়েছেন। আপনাদের সবাইকেই স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। তন্ময়, আমি আপনার কাছ থেকে একটু নওগাঁর চালের বাজারের খবরটা জেনে নিতে চাই। সেখানে চালের মোকাম রয়েছে, সেখানকার পরিস্থিতি জানাবেন আমাদেরকে। কিন্তু যে চালের দাম বৃদ্ধি পেয়েছে সেখানে ৫ থেকে ৬ টাকা ৬০ টাকা পর্যন্ত বেড়েছে। আর সবচেয়ে যে চালের দাম বৃদ্ধি পেয়েছে সেটা হচ্ছে কর্পোরেট ব্যবসায়ী, অর্থাৎ যা বহুজাত কোম্পানি আছে তাদের গুলো কিন্তু বৃদ্ধি পেয়েছে। এই ফলে কিন্তু সাধারণ মানুষের যে নাগেশ্বাস উঠে গেছে, আর তারা বলছেন যে দ্রুত এই যে চালের বাজার সেটা নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন। অর্থাৎ আপনাকে জানিয়ে রাখি যে নওগাঁ কিন্তু সারা দেশের মধ্যে অন্যতম ধান চালের মোকাম, অর্থাৎ এখানে প্রতি বছর প্রায় ১৬ থেকে ১৭ লাখ মেট্রিক টন চাল কিন্তু উৎপাদন হয়ে থাকে। অর্থাৎ এখানে নওগাঁর যে চাহিদা ৪ লাখ মেট্রিক টন, আর বাদবাকি যে ১২ থেকে ১৩ লাখ মেট্রিক টন চাল সেটা কিন্তু সারা দেশে সরবরাহ হয়ে থাকে। এবছরও কিন্তু ইরুবরু ধানের কিন্তু বাম্পার ফলন হয়েছে। তারপরও কিন্তু হঠাৎ করে ধানের দাম, আগে কিন্তু যখন কাটামারা শুরু হয় তখন কিন্তু ধানের দাম খুব কম ছিল। অর্থাৎ যদি চিকন জাতের যেটা সবচেয়ে ভালো জিরাশাইলের কথা বলি, সেখানে ছিল ১৩০০ থেকে ১২৫০ থেকে ১৩০০ টাকার বা ১৩৫০ টাকার মধ্যে কেনাবেচা হয়েছে। কিন্তু এই ঈদের পরবর্তীতে কিন্তু এই যে মিল ব্যবসায়ীরা হঠাৎ করে সেখানে ১৫০ থেকে ২০০ টাকা বৃদ্ধি করেছে। অর্থাৎ এই যে
বৃদ্ধি করার ফলে কিন্তু সরকারকে তারা এই যে বড় বড় মিল ব্যবসায়ী আছে তারা কিন্তু সরকারকে একটা ধোঁকা দিচ্ছে যে এই যে চালের উৎপাদন খরচ কিন্তু বৃদ্ধি পেয়েছে, আর এই অজুহাতটা কিন্তু নিয়েই কিন্তু দাম বেড়ে দিয়েছে, অর্থাৎ প্রতি কেজি থেকে 5 থেকে 60 টাকা করে। আপনাকে জানিয়ে রাখি যে নওগাঁতে যে সম্পা কাটারির যে চালগুলো আছে সেগুলো কেনা বেচা হচ্ছে 72 থেকে 75 টাকা এবং জিরা শাইল বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকা এবং মোটা জাতের যে চালগুলো আছে সেগুলো 60 টাকার নিচে নাই। অর্থাৎ এই যে সাধারণ যারা মানুষ অর্থাৎ নিম্ন আয়ের মানুষ সাধারণত কিন্তু এই যে মোটা জাতের চালগুলো খেয়ে থাকে, এই চালগুলো খেয়ে থাকেন। এই যে চালের দাম, এই দামের ফলে কিন্তু সাধারণ মানুষের যে অন্যান্য খরচ, যে লাগামহীন খরচ দামের, সেই কারণে কিন্তু তারা নাবিশ্বাস উঠেছে। এছাড়া এই যে যখন চালের দাম বৃদ্ধি হয়ে গেলো এই নিয়ে আমাদের বিভিন্ন প্রতিবেদন যখন গণমাধ্যমে এসেছে, আসার পরে কিন্তু খাদ্য বিভাগের একটা টনক নড়েছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যে খাদ্য বিভাগকে একটা নির্দেশনা দিয়েছে। এরপরে গত পরশুদিন গতকালকে দুটো অটো রাইস মিলে গিয়ে মাত্র 22,000 টাকা জরিমানা করেছে। এই নিয়ে কিন্তু ইতিমধ্যে কিন্তু এই যে অভিযান পরিচালনা করেছে, এর ফলে কিন্তু ব্যবসায়ীরা কিন্তু এবার বাজারে ধান কমে দিয়েছে, অর্থাৎ গতকালকে থেকেই, অর্থাৎ প্রতি মনে কিন্তু কমে গিয়েছে 30 থেকে 40 টাকা বা 50 টাকার মতো। আর এইটাই যে চালের বাজার যেহেতু এখন আজকে গতকালকে বৃহস্পতিবার ছিল এবং আজকে শুক্রবার ছুটির দিন, যার কারণে এই চালের বাজার কিন্তু এখনো প্রভাব পড়েনি, অর্থাৎ চালের দাম বাজার যে কমে যাবে সেরকম আশঙ্কা এখন পর্যন্ত নেই। তবে আমি নওগাঁ চালকল গ্রুপের সাধারণ সম্পাদক ফরাদ হোসেনের সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন যে যেহেতু এই শুক্র শনিবার 2 দিন ছুটি আসে, আগামী রবিবার এটা চালের বাজার প্রভাব পড়বে কিনা সেটা জানা যাবে। তবে তিনি আরেকটা কথা বলেছেন যে নওগাঁতে চালের কোনো ঘাটতি নাই বা সুযোগ নাই এবং আগামীতে কি হবে সেটা বলা যাচ্ছে শুক্রবারে এটা। তবে এইদিকে ব্যবসায়ীরা মনে করছেন যে, এবং যারা বাজার বিশ্লেষক আছেন তারা মনে করছেন যে সরকারের যে খাদ্য মজুদের যে ধারণ ক্ষমতা তার চেয়ে এই মিল ব্যবসায়ী বা আড়তদার আছেন, যে মজুদদার আছেন, তার ধারণ ক্ষমতা তার চেয়ে কয়েক গুণ বেশি, যার কারণে বাজারটা কিন্তু পুরোপুরি এই খাদ্য সরকারের নিয়ন্ত্রণে থাকে না, ব্যবসায়ীদের হাতে নিয়ন্ত্রণ থাকে। এবং এই কথাটা আসলে যারা বাজারে চাল বিক্রি করেন তারাও এই ধরনের অজুহাতের কথাই বলছেন। তন্ময়, আপনার কাছ থেকে আমরা মোকামের খবর জেনে নিচ্ছিলাম। ধন্যবাদ যুক্ত হবার জন্য, জানিয়ে দেবার জন্য নওগাঁর খবরগুলো। দর্শক, আমাদের সহকর্মী তন্ময় ভৌমিক নওগাঁ থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন। এবারে চলে যেতে চাই অন্য অতিথিদের কাছে এবং তাদের সাথে আলাপ করে নেব আমরা এই চালের বাজার প্রসঙ্গেই। আমি শুরুতেই মোহাম্মদ আলিম আখতার খানের কাছে চলে যেতে চাই। দেখা যাচ্ছে যে সারা দেশেই চালের বাজার বেশ অস্থির এবং সেই অস্থিরটা অনেক দিন হয়েও গেল। সবজির দাম নিয়ন্ত্রণে এসেছে, মুরগির দাম নিয়ন্ত্রণে এসেছে, ডিমের দাম নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু চালের দাম কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না, যদিও বলা হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণ মজুদ আছে। ব্যবসায়ীরা দোষ দিচ্ছেন যারা মজুদ করে রাখছেন তাদেরকে, ধানের দাম বেশি এমন অজুহাত তারা দিচ্ছেন। মনিটরিং এর কি আসলে অভাব, এটি কি একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে এই অনিয়ন্ত্রিত চালের বাজারের পেছনে? মনিটরিং এর অভাবের সাথে আমি একমত নই, কিন্তু এখানে যে চালের যারা আড়তদার, তারা নতুন না, এরা পুরনো আড়তদার এবং তাদের একটা হ্যাবিট ছিল যে পলিটিক্যাল যে কনাইভেন্স আছে এর সাথে যুক্ত হয়ে থাকা, ফলে তাদের সেই কালচারটা এখনো পুরোপুরি চলে গেছে এটা মনে করা যায় না। আর ভোক্তা অধিকার অধিদপ্তর তো সকল বিষয় নিয়ে কাজ করে, সেক্ষেত্রে খাদ্য নিয়ে আমাদের কাছে যখন অভিযোগটা আমরা পেয়েছি, আমরা প্রতিটা এই সমস্ত ডিস্ট্রিক্টে তথ্য দিতে বলেছি এবং মনিটর করতে বলেছি। এর সাথে জেলা প্রশাসকরা একদিকে খাদ্য অধিদপ্তর, অন্যদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কাজের সাথেও যুক্ত আছেন, ওনারা চেষ্টা করে যাচ্ছেন। এখানে দেখছেন যে অন্যান্য বিষয়ের ক্ষেত্রে যে মোটামুটি এবং চাল সহ সাপ্লাই পর্যাপ্ত আছে এবং কিছু কিছু ক্ষেত্রে মিল মালিকরা, চাতাল মালিকরা এবং মিল যারা ওখানকার লোকাল আড়তদার, তারা হয়তো অনেক ক্ষেত্রে ব্যবসায়িক কিছু কারসাজি করে থাকেন। আমাদের জেলা পর্যায়ে যে সমস্ত এবং বিভাগীয় পর্যায়ের আমাদের অতিরিক্ত সহকারী পরিচালক বা উপপরিচালকরা আছেন, তারা নিয়মিত আমাদেরকে রিপোর্ট পাঠাচ্ছেন। এখানে আরেকটা কথা বলে রাখি, ব্যবসায়ীদের একটা গ্রুপের মধ্যে আপনার কিছু চতুরতা আছে।
আমরা এমন কিছু বাজারে চালের ব্র্যান্ড দেখি যেগুলো আসলে ওই নামের কোনো ধান নাই। এই বিষয়ে আমরা তথ্য দিতে বলেছি এবং এই সপ্তাহে আমরা ব্যবসায়ীদের সাথে বসে আমরা জানতে চাইব যেই জাতের ধান নাই সেই জাতের চাল কোত্থেকে বা কীভাবে আসে, তারা যদি আমাদেরকে দয়া করে একটু ব্যাখ্যা করে বলেন সেগুলো ভোক্তাদের জন্য সুবিধা হয়। ফলে আমাদের এই প্রক্রিয়াটায় এই 2 দিন সময় লাগতে পারে। আর অন্যান্য ক্ষেত্রে আমি বলবো জেলা প্রশাসনকে পার্টিকুলারলি এখানে অত্যন্ত সিনসিয়ারলি চালের বাজারে যাতে সাপ্লাইটা ঠিক থাকে, সাপ্লাই চেইনের কোথাও কেউ যাতে আপনার প্রভাবিত করতে না পারে। কিন্তু সাপ্লাই চেইনের কোথাও প্রভাবিত কেউ করছে কিনা সেটি মনিটরিংও কি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আওতায় পড়ে কিনা? বাজার মনিটরিং তো হচ্ছে, কিন্তু এই যে মোকাম কিংবা মিল আড়ত এগুলো কি আসলে মনিটরিং এর আওতায় পড়ছে? মনিটরিং এর আওতায় একদম নাই তা বলা যাবে না, তবে খাদ্য অধিদপ্তর এখানে শুরু থেকেই ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কাজ করে, আমরাও কাজ করি। হ্যাঁ, এখন ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের আমরা উভয়ের ক্ষেত্রে সহযোগিতা চাইব এবং মনিটরিংয়ের ক্ষেত্রেও ওনারা যাতে আরও বেশি আপনার সক্রিয়ভাবে কাজ করেন। আমি একটু কথা বলি, যেমন এর বাইরেও আমরা যখন ভোক্তা অধিকারের কোনো অভিযোগ নিয়ে কাজ করি, ইদানিং 2-1টা ক্ষেত্রে লক্ষ্য করছি যে আমাদের কাজে খুব সিরিয়াসলি বাধা প্রদান করছেন। আচ্ছা, এই প্রসঙ্গটিতে আমি আসবো। আমাদের সাথে আরো একজন অতিথি আছেন, উনি অনেকক্ষণ ধরে অপেক্ষায় আছেন, আমরা একটু ঘুরে আসতে চাই ক্যাবের ভাইস প্রেসিডেন্টের কাছ থেকে। এস.এম. নাজির হোসেন, ভোক্তারা অভিযোগ করছে, আমরা যখন প্রতিবেদনগুলোতে দেখছি, সংবাদে দেখছি আমরা যে যারা ক্রেতা তারা অভিযোগ করছে, বিশেষ করে চালের দামের যে পরিস্থিতি দেখা যাচ্ছে। ক্যাবের কাছে কি ধরনের রিপোর্ট আছে সারা দেশের চালের বাজার নিয়ে? না, ধন্যবাদ। একটু আগে আমাদের মহাপরিচালক মহোদয় তো উনি বক্তব্য ওনার বিষয়টা ক্লিয়ার করছেন। তবে নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্যের অনেকগুলি পণ্য আমাদের ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত মনিটরিং করে থাকেন। আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি, সেটা হলো চালের বাজার কিন্তু আসলে সেভাবে মনিটরিং করা হয় না। যখন ক্রাইসিসটা বেড়ে যায় তখন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বিষয়টাকে অ্যাড্রেস করেন। এইখানে আমরা যেটা দেখি, আসলে এই খাদ্য মন্ত্রণালয়, খাদ্য অধিদপ্তর ওনারাই কিন্তু এই চালের বিষয়টা নিয়ে দেখাশোনা করে থাকেন, কিন্তু তাদের তৎপরতা আমরা সেরকম দেখি না। এই যে ধরেন চালের দাম এই ভরা মৌসুমে হঠাৎ করে 8-10 টাকা বেড়ে গেছে, কিন্তু তার আগে প্রতি সপ্তাহে কিন্তু চালের দাম 1-2 টাকা করে বাড়তেই থাকে। এখন বাড়ার সময় এই মিলারদের উপর যারা কর্পোরেট গ্রুপ তারা বলে যে মিলাররা করতেছে, মিলাররা বলে যে কর্পোরেট গ্রুপ করতেছে। এক গ্রুপ আর এক গ্রুপের উপর দোষারোপ করে দুজনে কিন্তু দাম বাড়িয়ে দেন। এবং আপনি মোকামের কথা বলতেছেন অথবা ধরেন পাইকারি বিক্রেতার কাছে যাদের কাছে বলি, তো তারাও কিন্তু বলে যে মিলাররা দাম বাড়াইতেছে অথবা কর্পোরেট গ্রুপ যারা আছে তারা দাম বাড়াইতেছে, তো আমাদেরকে বেশি দামে কিনতে হয়। কিছুদিন আগে তারা বলছিলেন ধানের দাম বেশি, আবার অনেক সময় পরিবহনের কষ্ট বেশি, এরকম অনেক কথাই বলে থাকেন। সবগুলাই অজুহাত। তো অজুহাতগুলি দেখিয়ে কিন্তু আবার তারা এই ধরনের কারসাজিটা করে থাকেন। তবে আমরা এর পেছনের যে মূল কারণ সেটা বলতেছি যে যেহেতু এটা তদারকের আওতায় সেরকম নাই, সেই কারণে এটা হয়ে যায়। খাদ্য বিভাগের বক্তব্য হলো যে আমাদের কাজ হলো দাম চাল সংগ্রহ, এই যে চালের বাজার কি হবে সেটা তো আমাদের দেখার বিষয় নয়। আমাদের মহাপরিচালক মহোদয় বলছেন যে জেলা প্রশাসকরা এই বিষয়টা দেখভাল করার চেষ্টা করতে, কিন্তু আমাদের যে পর্যবেক্ষণ জেলা প্রশাসনের সেরকম উদ্যোগ চালের বাজারে কিন্তু আমরা দেখি নাই। 2-1 জায়গায় খাদ্য বিভাগের লোকজন মাঠে গেছে, এরকম দেখা গেছে, কিন্তু যাওয়া দরকার তো মিলারদের কাছে, যাওয়া দরকার কর্পোরেট গ্রুপ যেখানে মজুত করে রেখেছে ওই সমস্ত জায়গাগুলিতে। তো সেই জায়গাতে না গিয়ে খুচরা দোকানে, ছোটখাটো দোকানগুলো যদি তদারকি করা হয় তাহলে কিন্তু হবে না। তো সেই জন্য তদারকিটা নিশ্চিত করা দরকার। তবে চালের দাম বাড়ছে, এখানে প্রবলেমটা হলো যে ধরেন ওই যে আমরা দেখছিলাম গত বছর এরকম যখন চালের সংকট বেড়ে গেছিল তখন সরকার চালের আমদানি শুল্ক কমিয়ে দিয়েছিল এবং সরকার বেসরকারি মিল মালিকদের মাধ্যমে প্রায় 14 লক্ষেরও অধিক চাল আমদানির অনুমতি দিয়েছিল। কিন্তু বছর শেষে দেখা গেলো তার 1/3 কিন্তু চাল আসে নাই। তো এই যে ধরেন চাল আসে নাই, আমি অনুমতি দিলাম,
এটা কেন আসলো না, অথবা যেগুলো আসছে এগুলো কোথায়। আমরা বারবার বলতেছি যে চালগুলো আমদানি হচ্ছে সেগুলো কোনো এক জায়গায় স্টক হয়ে থাকতেছে নাকি এগুলো ডিস্ট্রিবিউশন হচ্ছে, এগুলোর কোনো তদারকি নেই। তো তদারকি না থাকলে তো আলটিমেটলি এগুলো মজুত করে রাখা যায়, মজুত করার চেষ্টা করবে। আমাদের ব্যবসায়ীদের টেন্ডেন্সি, যেগুলো আমাদের মহাপরিচালক মহোদয় বলছেন, যে পলিটিক্যাল শেল্টার নিয়ে যে সময়টা সরকারে যারা থাকে তাদের শেল্টার নিয়ে তারা কিন্তু এই কাজগুলি প্রতিনিয়তই করে যাচ্ছেন। এখন যে তার ব্যতিক্রম করছে তা কিন্তু নয়। একটা সময় যাদেরকে তারা শেল্টার ইউজ করতেন, এখন নতুনদেরকে তারা নিয়ে এসে শেল্টার হিসেবে ব্যবহার করে তার অপকর্মগুলো কিন্তু চালিয়ে যাচ্ছেন। জি, এই ধরনের বেশ কিছু জায়গায় চ্যালেঞ্জ তো রয়েছেই। হাতে আসলে সময় খুব বেশি নেই, আমি আবারও একটু চলে যেতে চাই মোহাম্মদ আলিম আখতার খানের কাছে। আপনি বলছিলেন বাধার সম্মুখীন হওয়ার কথা যখন আপনারা মনিটরিংয়ে যান, এটি শুনবো ছোট করে। তবে আমি পাশাপাশি এটাও জানতে চাই যে আমরা প্রায়ই দেখি আপনারা বাজার মনিটরিং করছেন এবং বাজারে যারা ক্ষুদ্র ব্যবসায়ীরা রয়েছেন তাদেরকে বিভিন্ন ধরনের জরিমানাও করা হয়, কিন্তু যারা বড় আড়ত যাদের কিংবা এই যে মিলারদেরকে নিয়ে কথা যখন হচ্ছে, এই জায়গাগুলোতে মনিটরিং এর পর তাদেরকে কি কোনো ধরনের শাস্তির আওতায় আনা হয়? অবশ্যই আমাদের নির্দেশনা এক্ষেত্রে কোথাও ব্যতিক্রম নাই, কিন্তু যখন প্র্যাকটিক্যালি কোনো একজন ক্রেতা কোনো একটা দোকান স্থানীয় দেখিয়ে বলেন যে এখানে আমার থেকে দাম বেশি নিয়েছে, তখন ওখানে যেতে হয়। গিয়ে যদি ওনাদের ক্রয় এবং বিক্রয়ের মধ্যে আপনার সুনির্দিষ্ট ওনারা তথ্য দিতে না পারেন, তখন মনিটরিং আওতায় আসে। আর আপনি যেটা বললেন এটাও সঠিক যে আমাদের মিলারদের কাছে বা ইত্যাদির কাছে যাওয়া উচিত। তবে সেই ক্ষেত্রে আমাদের তো মানে সমস্যা হলো যে আমরা অপরকে দেখিয়ে নিজেরা বিরত থাকি কাজ থেকে, কিন্তু খাদ্যের বিষয়টা পার্টিকুলারলি খাদ্য অধিদপ্তর এবং তাদের নীতিমালা, খাদ্য মন্ত্রণালয়ের কখন রাখতে হবে, কতটুকু মজুত করতে হবে, কোন পরিমাপে রাখতে হবে, এটা পার্টিকুলার ওনাদের কাছে আছে। আমাদের ভোক্তা যখন কমপ্লেইন করে তখন আমরা আমাদের জেলা বা উপপরিচালকরা বা ক্ষেত্র বিশেষে আমরা হেড অফিস থেকেও লোক যায়, কিন্তু এই ক্ষেত্রে আমাদের খাদ্যের এখন যে চাল ডাল তেল নুন ইত্যাদি সব কিছুই আমাদের আওতায় আসে এবং আমরা এটা দেখে থাকি, আমরা কাউকে বাদ দেই না। জি, এখানে একটা সমন্বয়ের একটা ব্যাপার রয়েছে যেমনটি বুঝতে পারলাম আপনার কথা থেকে, এবং আপনি বলছিলেন যে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে এই চালের বাজারকে সামনে রেখে। একদমই সময় ফুরিয়ে গেছে, আপনার কাছ থেকে হয়তো পরে কোনো একটা সময়ে আরো জানবো বিস্তারিত, সময় থাকলে আলোচনা আরো বড় হতো। ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমাদের সাথে আজ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আখতার খান এবং কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাবের ভাইস প্রেসিডেন্ট SM নাজির হোসেন যুক্ত ছিলেন। কথা হচ্ছিল তাদের সাথে চালের বাজার নিয়ে। এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় ও তার বিশ্লেষণ নিয়ে। ৭১-এর সাথেই থাকুন।